ভয়ঙ্কর একটা ঘটনা। সাভারে এই জুলাই পদযাত্রার ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বোমা হামলার ঘটনা ঘটেছে এবং একজন আহত হয়ে হাসপাতালেও গিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটা উনি ফলো করবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কি শেখ হাসিনার ফেরাটাকে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কূটনৈতিক চাপ? শেখ হাসিনা নিজে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছেন, তিনি ফেরার প্রস্তুতিও নিচ্ছেন, ট্রাইব্যুনালও বলছে কোনো বাধা নেই। তাহলে বাংলাদেশের বর্তমান সরকার কেন তাকে ফিরিয়ে আনতে জোরালো আগ্রহ দেখাচ্ছে না? দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ভবিষ্যৎ কি রক্ষা করবে কে? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগের ফিরে আসা ছাড়া আর কোনো সিঙ্গেল উপায়ও দেখছি না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একদিকে যেমন এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, ঠিক অন্যদিকে বাংলাদেশের জাতীয় সংসদে আমেরিকার স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে একজন বিশ্লেষক বলছেন যে আমেরিকা বাংলাদেশ গঠিত হোক এটাই চায়নি, কারণ 1971 সালে আমেরিকা পাকিস্তানকে সহায়তা করছিল। দর্শক মণ্ডলী, সেই বিশ্লেষক দাবি করছেন বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজন। এখন দর্শক মণ্ডলী, সেই বিশ্লেষকের সাথে আপনি কি একমত রয়েছেন নাকি দ্বিমত পোষণ করবেন? অর্থাৎ আপনিও কি মনে করছেন বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ দলের প্রয়োজন রয়েছে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাতে আইনি কোনো জটিলতা নেই। সেই সাথে দর্শক, তিনি নিজেও ঘোষণা দিয়েছেন এবছরের মধ্যেই বাংলাদেশে ঢুকবেন। কিন্তু দর্শক, বাংলাদেশ সরকার নিশ্চুপ রয়েছে। তাই একজন বিশ্লেষক বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কারণে কি ভয়ে বা চাপে রয়েছেন বিএনপি সরকার? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভোটের পরে নির্বাহী সনদ বাস্তবায়নের ব্যাপারে আপনারা সবাই শান্ত থাকুন। আপনারা সবাই শান্ত থাকুন। ইনকিলাব 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 গুলি লাগা যেই খুনিরা, যেই স্বৈরাচাররা জুলাই অভ্যুত্থানে লাখের পর লাশ ফেলে আমাদেরকে রাজপথ থেকে সরাতে পারে নাই, সেই খুনিরা ককটেল মেরে আমাদেরকে মঞ্চ থেকে সরাতে পারবে না। এনসিপির প্রথম দিনের কার্যক্রম যখন শুরু হলো জুলাই পদযাত্রা, তখনই আমরা যেটা দেখলাম সেটা ভয়ঙ্কর একটা ঘটনা। সাভারে এই জুলাই পদযাত্রার ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বোমা হামলার ঘটনা ঘটেছে এবং একজন আহত হয়ে হাসপাতালেও গিয়েছে, একটা পত্রিকা বলছে। আবার কিছু পত্রিকা বলছে বেশ কয়েকজন আহত হয়েছেন। আর সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। কি বলছে গণমাধ্যম? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত কয়েকজন। তারা দাবি করছে কয়েকজন আহত। তারা বলছে সাভারে এনসিপির সমাবেশস্থলে এই ঘটনা ঘটেছে রাত 10:15টার দিকে থানা সংলগ্ন, থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। তার মানে এই ভিডিওটা যখন করছি তার থেকে 1 ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে এবং এটা একটা বড় ঘটনা। আপনারা গণমাধ্যমে যে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবিটা একটু দেখে নিতে পারেন। সেখানে বিস্ফোরণের পরে যে পুরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে সেরকম একটা ছবি। এই যে ছবি, এই ছবি খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। আবার এখানে কয়েকজন আহত হওয়ার ঘটনা বলা হচ্ছে, একজনের ছবি আমরা পেয়েছি যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার ছবিটাও দেখে নিন, সেটাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ব্যক্তিসহ আরও অনেকে আহত হয়েছে বলে গণমাধ্যম বলছে। ঘটনাস্থলে থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই যে আতঙ্ক, এই আতঙ্ক বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় অশনি সংকেতই বটে। এই ঘটনা অনেক অনেক বার্তা দিতে পারে। এনসিপির এই জুলাই পদযাত্রা কেউ ব্যাহত করতে চায় কিনা, তারা কারা, এই টার্গেটটা আওয়ামী লীগকে করা হবে কিনা। যদিও এরপরে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। সাভার মডেল থানা ঘেরাও করেছে এনসিপি নেতারা। সেখানে স্লোগান দিতে দেখা যাচ্ছে সার্জিস আলমকে মাইক নিয়ে। এই থানা ঘেরাওয়ের ছবিটা, একটা ছবি গণমাধ্যম প্রকাশ করেছে, সেই ছবিটা আপনারা দেখে নিন। এই ঘেরাও কর্মসূচি আমরা দেখছি।
এই ঘেরাও কর্মসূচি যখন আমরা দেখছি তখন তাৎক্ষণিকভাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটা একটু দেখে নিন। তিনি বলছেন, এনসিপির 3 স্টার নেতার সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বোঝাই যাচ্ছে রাজনীতি করাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবশ্য অনেক আগেই হাদিকে হত্যা করার পর আমি ঝুঁকিপূর্ণ রাজনীতির কথা বলেছিলাম। এত যে ঝুঁকি, তারপরও কেউ রাজনীতি ছাড়তে চায় না। তবে কি নো রিস্ক নো গেন, এই ফর্মুলাতেই চলছে রাজনীতি। মানে রাজনীতি যে একটা অনিশ্চিত জায়গা, সেই অনিশ্চয়তা জেনেও যারা রাজনীতি করছেন তাদের কি বলবো যে তাদের টার্গেটটা কি, তাদের চাহিদা কি, তাদের কি বলবো যে লোভটা কোথায় কাজ করছে, যে এত ঝুঁকিপূর্ণ তবুও রাজনীতি করতে হবে, কেন করতে হবে? আর বাংলাদেশের এই রাজনীতিটাকে ঝুঁকিপূর্ণ করলোই বা কারা? আমরা শেখ হাসিনার বিদায়ের পরে একটা ভালো শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম প্রফেসর ইউনূসের আমলে, কিন্তু সেটার পরিবর্তে তিনি মবের রাজত্ব কায়েম করেছেন এবং যাদের দিয়ে তিনি এই মব করিয়েছেন কিংবা মবের পৃষ্ঠপোষকতা করিয়েছেন, মবের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করিয়েছেন, মব এই শব্দটা উচ্চারণ করলে তাকে সহ দেখে নেওয়া হবে এরকম বক্তব্য যারা প্রকাশ্যে দিয়েছেন, এবং আজকের এই সময়ে এসেও তাদের সাঙ্গপাঙ্গরা মব বললে তাকে মারার জন্য 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলে সেটা কি মব হবে কিনা, সেটা অন্যায় হবে কিনা, সেটা ফৌজদারি অপরাধ হবে কিনা, এরকম বক্তব্যও তারা দিচ্ছেন, সেগুলো আমরা দেখছি। এখন এনসিপির এই ঘটনা যখন ঘটলো তখন আমরা সার্জিস আলমকে দেখছি, বর্তমান সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। তারা বলছে যে এখানে আমাদের উপরে হামলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কোথায় ঘুমাচ্ছেন এই প্রশ্ন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর তো তাদের সমাবেশে গিয়ে পাহারা দেওয়ার কথা নয়। কিন্তু যার ওপরেই এই হামলা ঘটুক না কেন, সে এনসিপি হোক আর যে দলই হোক, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের রাজনীতি দিন দিন যে খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে, এটা তার প্রমাণ। এটা হতে পারে যে আওয়ামী লীগ টার্গেট করতে পারে, হতে পারে নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে এনসিপি নেতারা বিএনপির বিভিন্ন শীর্ষ নেতাদেরকে নিয়ে যে ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেই কারণে বিএনপি সারা দেশে তাদের উপরে ক্ষেপে থাকতে পারে, তাদের এক ধরনের ইনভলভমেন্টস থাকতে পারে। আমরা ঘটনাগুলো জানি না, এটা কারা ঘটালো আমরা জানতে চাই, পরিষ্কার হতে চাই। এবং প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা রাজনৈতিক দল, সে যত অপরাধী করুক না কেন, যত খারাপ কাজই করুক না কেন, যত ঘৃণিতই তারা হোক না কেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা দেয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। এখন প্রশ্ন উঠতে পারে যে গত বছর প্রফেসর ইউনূস শাসন আমলে তারা জুলাই পদযাত্রা করেছিল, গোপালগঞ্জে ব্যতিক্রম ঘটনা ঘটেছিল, তাছাড়া কিন্তু সারা দেশে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছিল, আর্মি থেকে শুরু করে আনসার ভিডিপি পর্যন্ত, চৌকিদার পর্যন্ত সবাইকে ব্যবহার করা হয়েছিল। এবার সেটা নেই। সেই কারণেই কি এটা হচ্ছে? তাহলে কি তারা অনিরাপদ আগেই ছিলেন, এখন তাদের নিরাপত্তার যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ি নেই বলেই কি এটা হতে পারছে? সেটা কি আমাদের কাম্য? সেটা কি আমাদের প্রত্যাশিত? শত্রুর অনিষ্ট কি কারো চাওয়া থাকা উচিত? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুরে সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনার দেশে ফেরা দেশের স্বাভাবিক ফৌজদারি কার্যবিধি সিআরপিসি প্রক্রিয়া, আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। বিরোধী দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা রয়েছে। তারা যদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক মতামত দেয়, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন অংশীজনের মধ্যে গাছের চারা ও সনদপত্র বিতরণ করেন। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিয়েছেন খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গতকালকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথে আইনি কোনো বাধা নেই। তিনি আইনি পথেই দেশে ফিরতে পারেন এবং তার উচিত দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া। এখানে আসল টুইস্ট, একদিকে আওয়ামী লীগ সভানেত্রী নিজে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ফিরবেন বলে হুঙ্কারও দিচ্ছেন, অন্যদিকে বাংলাদেশের নয়া সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে এক রহস্যময় নিষ্ক্রিয়তা দেখাচ্ছে। বিগত ইউনূস সরকার ভারতকে চিঠি দিলেও তারেক রহমানের 5 মাস বয়সী নতুন বিএনপি সরকার কেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত নথিপত্র পাঠালো না? তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কি শেখ হাসিনার ফেরাটাকে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কূটনৈতিক চাল? আলাপের শুরুতেই আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। নিয়ম অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল দায়ের করার কথা ছিল, কিন্তু ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। তবে চিফ প্রসিকিউটর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই আপিল সংক্রান্ত বিষয়ে দেশের আপিল আদালত প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তাই তিনি যদি দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হন, তবে সেটাই হবে সবচাইতে ভালো পথ। অর্থাৎ আইনি দিক থেকে তার আসার পথে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই।
তবে শুধু শেখ হাসিনা একাই নন, পুরো আওয়ামী লীগ দলের ওপরই ঝুলছে বড় আইনি খাড়া। মানবতা বিরোধী অপরাধের দায়ে কি ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে? চিফ প্রসিকিউটরকে এই প্রশ্ন করেছিলেন গতকাল সাংবাদিকরা। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জবাব দেন। তিনি জানান, আওয়ামী লীগ দলগতভাবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কিনা তা নিয়ে বর্তমানে একটি নিবিড় তদন্ত চলছে। এই তদন্ত রিপোর্ট জমা পড়ার পরেই ট্রাইব্যুনাল অত্যন্ত দ্রুত গতিতে বিচার প্রক্রিয়া শুরু করবে। আর অপরাধ প্রমাণিত হলে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সুর শোনা গেছে সরকারের নীতি নির্ধারকদের গলাতেও। গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও সব জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই আওয়ামী লীগের বিচার শুরু হতে যাচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন দলটির মানবতা বিরোধী অপরাধের গভীরতা। এবার আসা যাক আমাদের মূল রহস্যে। শেখ হাসিনা নিজে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছেন, তিনি ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। ট্রাইব্যুনালও বলছে কোনো বাধা নেই। তাহলে বাংলাদেশের বর্তমান সরকার কেন তাকে ফিরিয়ে আনতে জোরালো আগ্রহ দেখাচ্ছে না? চলুন একটু পরিষ্কার করা যাক। শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে তারেক রহমান সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে শেষবার ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি বা নোট ভার্বাল পাঠিয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকার, তাও 2025 সালের নভেম্বরে ট্রাইব্যুনালের রায়ের পরই। আর তারেক রহমানের নতুন বিএনপি সরকার এই 5 মাসে খুব ক্ষীণ একটু আওয়াজ করেছে। সেটি হলো গত এপ্রিলে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি পূর্ববর্তী সরকারের সেই দাবি পুনর্ব্যক্ত করে ভারতকে বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু দর্শক, মুশকিল হলো মুখে দাবি জানালেও এই 5 মাস বয়সী বিএনপি সরকার লিখিতভাবে বা আইনিভাবে কোনো নথিপত্র বা ফর্মাল রিকোয়েস্ট এখনো ভারতের কাছে পাঠায় নাই। দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি মুখে তোলা হলেও প্রত্যার্পণের বাস্তব ও কার্যকর আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া চালানোর কোনো দৃশ্যমান খবর নেই। শেখ হাসিনা দেশে ফেরার এই স্বঘোষিত ডেডলাইন নিয়ে বাংলাদেশ সরকার আজ পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়াও দেয়নি। এমনকি চিফ প্রসিকিউটর নিজেও এই রাজনৈতিক বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন গতকালকে। তাহলে ভারত কি ভাবছে? ভারত সরকারের ভেতরের সূত্রের খবর কিন্তু অত্যন্ত পরিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে নয়াদিল্লির তরফ থেকে ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা বা চান্স নিতান্তই কম। ভারত এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে বেশি আগ্রহী। নয়াদিল্লি চায় না এই একটি ইস্যুকে কেন্দ্র করে ঢাকার সাথে তাদের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কে কোনো ফাটল ধরুক। তবে শেখ হাসিনা নিজে ফেরার যে ডেডলাইন দিয়েছেন বা সময়সীমা দিয়েছেন, সেই ফেরার ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বলি, কূটনৈতিক সমর্থন বলি, বা ফেরাটা কেমন হবে বা ফেরা পরবর্তী অবস্থানটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল মহলের মতে ভারত ভেতরে ভেতরে কাজ করছে। তাহলে সবশেষ প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসে, তারেক রহমানের সরকার কি শেখ হাসিনার ফেরাটাকে ভয় পাচ্ছে? কেন আইনি ঢিলামি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনা বাংলাদেশে সশরীরে ফিরে এলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে। তার কোটি কোটি সমর্থক ও দলীয় কর্মী আবারও রাস্তায় নেমে আসতে পারে, যা নতুন সরকারের জন্য এক বিশাল আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ তৈরি করবে। হয়তো এই রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে মুখে বিচারের কথা বললেও সরকার শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো তাড়াহুড়ো বা বাড়তি আগ্রহ দেখাচ্ছে না। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবার শেখ হাসিনা যদি নিজে ফেরার উদ্যোগ নেন বা ফেরতে চান বা ফেরেন, তিনি ফিরবেন, আমরা জানি তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি যদি ফেরেন, এই ফেরাটাকেও বিএনপি কিন্তু কোনোভাবেই স্বাগত জানাচ্ছে না। তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি দাঁড়াচ্ছে? বিএনপি একরকম চাইছে, আওয়ামী লীগ আরেক রকম চাইছে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আরেক রকম চাইছে। আর এই দুই রকম বা নানা রকম চাওয়াতে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত যে আসন্ন সামনে, তাতে কোনো সন্দেহ নাই। এবং শেখ হাসিনা ফেরার পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হয় সেটি কিন্তু বিবেচ্য বিষয় বা সেটি দেখার বিষয়। আমরা এই ভিডিওর আলাপের শেষে বলতে চাই যে শেখ হাসিনার আইনিভাবে দেশে ফিরতে কোনো বাধা নেই। শেখ হাসিনা ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আর সরকার এটিকে আসলে স্বাভাবিকভাবে গ্রহণ করছে না। সরকারের মধ্যে সোজা কথা একটা ভীতি কাজ করছে, এবং এই ভীতি শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায় সেটি দেখার বিষয়। আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চরম লেভেলের সংকটের মধ্যে পড়েছে, চরম লেভেলের হুমকির মধ্যে আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। 1971 সালের পরাজিত শক্তি ম্যাটিকুলাস ডিজাইন ওয়াইজ একত্রিত হয়ে শক্তিশালী হয়ে আমাদের স্বাধীন মানচিত্রকে নতুন করে খামচে ধরেছে। যেই আমেরিকা 1971 সালে আমাদের দেশের স্বাধীনতা চায়নি, আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করেছে, অস্ত্র দিয়ে সহায়তা করেছে, সার্বিকভাবে সহায়তা করেছে। পাকিস্তানকে সহায়তা করতে গিয়ে 71 সালে আমেরিকা আমাদের দেশকে ধ্বংস করার জন্য 7ম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। সেই আমেরিকাকে বর্তমান বিএনপির সরকার, জামাত, তারা মিলে মাথায় তুলে নাচতেছে, রীতিমতো জামাই আদর করতেছে।
সেই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সংসদ, আমাদের মহান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এর পূর্বের আলোচনায় আপনাদেরকে দেখিয়েছি সেই সংসদ ভবনে এখন আমেরিকার পতাকা পথ করে উঠছে। সেই সংসদ ভবনে আমেরিকার বা মার্কিনী বাহিনীর পায়ের বুটের ঠক ঠক আওয়াজ শোনা যাচ্ছে। তো কি মনে হচ্ছে দর্শক শ্রোতা, দেশ কোন দিকে যাচ্ছে? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কি আমেরিকার কাছে বর্গা দিয়ে দেওয়া হলো রীতিমতো, এবং সেটা কার্যকর করার খেলায় মেতে উঠেছে এই সরকার এবং বিরোধী দল। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আলোচনার শুরুতে বাঙালি জাতির জনক, যার হাত ধরে এই দেশের স্বাধীনতা অর্জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য শুনে আসি আমরা। আমি দুনিয়ার ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, এমনকি কারণ সাংবাদিক এবং তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। তারা জানে, তাদের খবর আছে যে বাংলাদেশে কি করে মানুষকে মারা হচ্ছে। তারা জানে যে গ্রামকে গ্রাম পুড়িয়ে ছারখার করছে। সেই মুহূর্তে আমেরিকান নিক্সন সরকার অস্ত্র দিয়েছে পাকিস্তান সৈন্যবাহিনীকে আমার মা বোনকে হত্যা করার জন্য। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে সব রাষ্ট্রকে ধন্যবাদ দিতে পারলেও আমি আমেরিকাকে ধন্যবাদ দিতে পারছি না, সেই আমেরিকাকে নিয়ে জামাই আদরের খেলায় মেতে উঠেছে বর্তমান সরকার বিরোধী দল একাকার হয়ে, একত্রিত হয়ে। সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আমেরিকার যে স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এর পূর্বে এ নিয়ে ডিটেইলস আলোচনা করেছি আপনাদের সাথে। তো আরেকটা চিত্র আমরা তার একটু দেখি। এখানে কে কে উপস্থিত আছে? আমরা দেখছি খলিলুর রহমান উপস্থিত আছে, ডক্টর ইউনূসের উপদেষ্টা, যাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন অজানা কোনো কারণে, আজও জানা যায়নি। এরপরে উপস্থিত রয়েছেন বর্তমান বিএনপি সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যাকে বলা হয় সালাউদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন জামাতের আমির এবং বর্তমান বিরোধী দল নেতা শফিকুর রহমান সাহেব। তো খলিলুর রহমানের অবস্থাটা একটু দেখুন, কি হাসিটাই না সে হাসতেছে। 1000 কোটি টাকা দিয়েও কারো মুখ থেকে এই হাসি বের করা সম্ভব না। তিনি কেন এত আনন্দের হাসি হাসছেন, বিজয়ের হাসি হাসছেন? কারণ তিনি আমেরিকার পারপাস সার্ভ করতে পেরেছে। এই খলিলুর রহমানকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছে ডক্টর ইউনূস। তারপরে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে সরে দাঁড়ালেও তিনি তার এই লোককে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী পদে বসিয়ে দিয়ে গেছেন। এখন তিনি সুন্দরভাবে আমেরিকার মেটিকুলাস ডিজাইন ওয়াইজ আমেরিকার পারপাস সার্ভ করতে পারছে। সেই আনন্দে তার হাসি যেন আর ধরছে না। আর বিএনপির কথা কি বলবো, বিএনপির কর্মকাণ্ড, বিশেষ করে আমেরিকা ইস্যুতে এই 6 মাসে যা দেখলাম, 5-6 মাসে রীতিমতো আমি হতাশ। কারণ বিএনপি মনে হচ্ছে যে আমেরিকার কাছে বাধা পড়ে গেছে। আমেরিকা ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, বসে থাকতে বললে বসে থাকে। আমেরিকার বাহিরে গিয়ে এই বিএনপি সরকার মানে নিঃশ্বাসটাও মনে হয় নিতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, এমন একটা অবস্থা। এ নিয়ে একাধিকবার আলোচনা করেছি। এরপরে আসি জামাতের আমির প্রসঙ্গে। জামাতের আমির সাহেব বক্তব্য দিয়েছে এই প্রোগ্রামে। কি বলছে তিনি? বলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে প্রকৃত অংশীদারিত্বের রূপ দিতে হবে, সেই আহ্বান জানিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব মানে কি? এটা কি জিনিস? কিসের পার্টনারশিপ? ডক্টর ইউনূস আমাদের সি পোর্ট গুলো, আমাদের সমুদ্র বন্দর আমেরিকার কাছে যে লিজ দিয়ে গেছে, মানে সেটাকে কি আমেরিকার নামে লিখে দিতে বলতেছে জামাতের আমির, কার্যকর করতে বলতেছে ফাইনালি? বা ডক্টর ইউনূস আমাদের রাষ্ট্র বিধ্বংসী যে চুক্তিগুলো আমেরিকার সাথে করে গেছে, সেই চুক্তিগুলোকে তো বিএনপি সরকার সংসদে পাশ করেও দিয়েছে। যেখানে এর পূর্বে আলোচনা করেছিলাম যে বিরোধী দল হিসাবে জামাত এনসিপির মানে ভেটো দেওয়া উচিত ছিল, বিরোধিতা করা উচিত ছিল, প্রতিরোধ করা উচিত ছিল, কিন্তু করেনি, ভেজা বেড়ালের মতো সংসদে বসেছিল। তো সেই রাষ্ট্রবিধ্বংসী চুক্তিগুলোকে কার্যকর করার কথা বলছে জামাতের আমির। বলছে যে অংশীদারিত্বের রূপ দিতে হবে। আমি বুঝলাম না এই অংশীদারিত্ব আসলে কি। এরপরে তিনি কি বলছেন ওই বক্তব্যে? বলছেন 71 থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। এ নিয়ে এর পূর্বের পর্বে আমি আলোচনা করেছি। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাঙালি জাতির জনক, যার হাত ধরে এই রাষ্ট্রের, যার নেতৃত্বে এই রাষ্ট্রের স্বাধীনতা, তিনি বলছেন আমি আমেরিকাকে 71 সালের কর্মকাণ্ডের কারণে ধন্যবাদ দিতে পারছি না। সেই আমেরিকাকে জামাতের আমির সাহেব বন্ধু রাষ্ট্র বানাচ্ছে, এবং সেটা নাকি 71 সাল থেকেই। মাতলামি করার, পাগলামি করার আর মাতব্বারি করার জায়গা পান না। সবসময় 71-এর ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা আপনাদের থাকবেই। তো আমেরিকা বন্ধু রাষ্ট্র হয়েছে পরীক্ষিত, ইন্ডিয়া বন্ধু রাষ্ট্র হয়নি। ইন্ডিয়া যখন, ভারত যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বন্ধু রাষ্ট্র আমরা বলি, তখন বলেন সেখানে দাসত্ব খুঁজে পান, আর আমেরিকার জায়গায় বন্ধুত্ব খুঁজে পান। কেন পান সেটাও তো আমরা জানি। কারণ ভারত আপনাদের সাথে ছিল না। 71 সালে ভারত আপনাদের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, আর আমেরিকা আপনাদের সাথে ছিল। ঘটনাটা তো সেখানে। আর সেই জন্যই ভারতের সাথে সম্পর্ককে আপনাদের কাছে মনে হয় দাসত্ব, আর আমেরিকার সাথে সম্পর্ক হলে সেটা হয় আপনাদের সাথে বন্ধুত্ব। বাটপাড়ির একটা সীমা থাকা উচিত, বেইমানির একটা সীমা থাকা উচিত। সীমা মনে হয় অতিক্রম করে যাচ্ছেন। তো এই যে আমেরিকাকে বা যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলছেন,
কোন কোন ক্রাইটেরিয়ায় ফেলে তাদেরকে পরীক্ষাটা করেছেন আপনারা? জানি না কোন কোন পরীক্ষা দিয়ে করেছেন। তো আমিও কয়েকটা ক্রাইটেরিয়ার সামনে এনে একটু পরীক্ষা করি আমেরিকাকে। আমেরিকা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের স্বাধীনতা হরণ করছে না, স্বাধীনতা বিনষ্ট করছে না, অনেকগুলো রাষ্ট্রের শান্তি নষ্ট করে দিচ্ছে না, অনেকগুলো রাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস করছে না। আমেরিকা তাদের নিজের রাষ্ট্রের গণতন্ত্রের বেলায় কিন্তু এক্সপার্ট, সচেতন, এটা সত্য। কিন্তু অন্য রাষ্ট্রের গণতন্ত্র কিন্তু আমেরিকা মেনে নিতে পারে না। আমেরিকা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে গণহত্যা চালাচ্ছে না? আমেরিকা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ লুট করে নিচ্ছে না? আলোচনা বড় হয়ে যাবে, তাই বিশ্বের অনেক রাষ্ট্রের ইতিহাস না টানলাম, শুধু কয়েকটা আলোচিত রাষ্ট্রের কথা বলি। ইরানে গণহত্যা চালাচ্ছে না আমেরিকা? গাজার কি অবস্থা? গাজায় গণহত্যা চালানো হচ্ছে না? শিশুদের হত্যা করা হচ্ছে না? ফিলিস্তিনের কি অবস্থা? ফিলিস্তিনিতে গণহত্যা চালানো হচ্ছে না? এগুলো কারা চালাচ্ছে? আমেরিকাই তো চালাচ্ছে। রিসেন্টলি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী তাকে তুলে নিয়ে আসেনি ক্ষমতার অপব্যবহার করে? তো যেই আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে না, অন্যান্য রাষ্ট্রের গণতন্ত্রে, যেই আমেরিকা অন্যান্য রাষ্ট্রের শান্তি নষ্ট করছে, স্বাধীনতা নষ্ট করছে, হস্তক্ষেপ করছে, যেই আমেরিকা অনেকগুলো রাষ্ট্রের রীতিমতো সিরিয়ালি গণহত্যা চালাচ্ছে, সেই আমেরিকা জামাতের কাছে পরীক্ষিত বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, বাস্তব চিত্র আমরা এটাই দেখছি। জামাতের আমির সাহেব, তাকে না কি জিন্দাওয়ালির সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল? বিশাল তিনি এক বাংলাদেশের ধর্মীয় নেতা, ইসলাম ধর্মের রাজনীতি করে ধর্ম প্রতিষ্ঠা করবে তাদের হাত ধরে তারা। তাহলে ইসরায়েল ফিলিস্তিনে যে জেরুজালেমে যে মসজিদ, এটাকে তো ইসলামের দ্বিতীয় কাবা না তৃতীয় কাবা, এক্সাক্ট আমার জানা নেই, বলা হয় এমনই মর্যাদাপূর্ণ একটি মসজিদ ইসলামের। তো সেই মসজিদে মুসল্লিরা ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে না, কাদের কারণে? ইসরায়েল এবং আমেরিকার কারণেই তো। আর সেই আমেরিকা এখন জামাতের বন্ধু পরীক্ষিত বন্ধু হয়ে গেছে। সেই আমেরিকার মানে পাচাটা শুরু করে দিয়েছে জামাত। আর সেই আমেরিকাকে বলতেছে যে বাংলাদেশের সাথে কি কি যেন অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসি আরেকটা পয়েন্টে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারছে না, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। দায় কি তাদের? তাদের অপরাধটা কি? তাদের অপরাধ হলো গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। সেজন্য অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে, ট্রায়ালে রয়েছে, রায়ও হয়েছে কয়েকটার। তো আওয়ামী লীগ গণহত্যা করেছে, গণহত্যার দায় আওয়ামী লীগের উপরে আছে, জামাতের উপরে নেই। জামাত 71 সালে গণহত্যা করেনি? 71 সালের গণহত্যার দোষর জামাত না? জামাত যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, রাজনীতি করে সংসদের বিরোধী দলে বসতে পারে, এর পূর্বে একাধিক আলোচনায় আমি বলেছি, জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এখন নতুন করে যে আলোচনাটা আনছি সেটা হলো, আমেরিকার মতো আন্তর্জাতিক মানের গণহত্যাকারীকে যদি বাংলাদেশে স্থান দেয়া হয়, পাচাটা হয়, তাদেরকে মাথায় তুলে নাচা হয়, তাহলে আওয়ামী লীগ কি করেছে? আমেরিকা যতটা গণহত্যাকে সাপোর্ট করেছে, গণহত্যাকে সহায়তা করেছে, সেই অপরাধ যদি আমরা মেজারমেন্ট করি, জামাত 71 সালের যেই বড় মাপের গণহত্যার দোষর ছিল সেটা যদি মেজারমেন্ট করি, তাহলে আওয়ামী লীগের গণহত্যার অপরাধ খুবই ঠুনকো। হ্যাঁ, আমি এর দ্বারা আওয়ামী লীগকে জাস্টিফাই করতে আসিনি, আওয়ামী লীগকে নিরপরাধও বলছি না। আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ গণহত্যার অপরাধে অভিযুক্ত, বিচারাধীন আছে, বেশ ভালো। কিন্তু আমার কথা হলো, দেশটাই তো এখন গণহত্যাকারীদের হয়ে গেছে। যেখানে দেশের সর্বত্র গণহত্যাকারীদের জয় জয়কার চলছে, সেখানে নির্দিষ্ট 2, 4, 5 জন বা নির্দিষ্ট কিছু সংখ্যক গণহত্যাকারীকে আমি আলাদা করে দেখবো কিভাবে? দেখার সুযোগটা কোথায়? দেশের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমেরিকা, যারা আন্তর্জাতিক মানের গণহত্যাকারী। দেশে এখন সর্বত্র বিরাজ করছে পাকিস্তানপন্থী 71-এর পরাজিত শক্তি, গণহত্যাকারী। তো তাদের হাতে আমি দেশ ছেড়ে দিয়ে আওয়ামী লীগের গণহত্যা নিয়ে বলবো যে তোমরা ভাই দেশের বাইরে থাকো, তোমরা ভাই রাজনীতির বাইরে থাকো, তোমরা রাজনীতিতে আসতে পারবে না। তো এটা তো রীতিমতো মানে এটাকে কি বলে, এটাকে কি বলবো? আওয়ামী লীগ যদি এই দেশের রাজনীতি করতে না পারে গণহত্যার দায়ে, তাহলে জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই, এবং আমেরিকাও এই দেশে এসে মাতব্বারি করার কোনো অধিকার তাদের নেই। তো আপনি আমেরিকাকে সুযোগ দিবেন, আমেরিকাকে এখানে মাতব্বারি করতে আসতে দেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাত চুপ, রীতিমতো পা চাটছেন। জামাত রাজনীতি করার বেলায় বিএনপি চুপ, তাহলে আবার জামাত বিএনপি আপনারা বিভিন্ন সময় বলে উঠছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বা এই জন্য একটা রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছেন। নিষেধাজ্ঞা দিয়েছিল ডক্টর ইউনূস, আর সেটাকে এক্সটেন্ড করেছেন এসে বিএনপি জামাত সরকার। কেন? এটা কোন ধরনের হঠকারী সিদ্ধান্ত? এটা কোন ধরনের ফাইজলামি চলছে দেশে? আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বা আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হলে জামাতেরও গণহত্যার বিচার হতে হবে। এখানে মানে আমেরিকার মতো গণহত্যাকারী রাষ্ট্রের এখানে কোনো স্থান নেই, কিন্তু তাদেরকে স্থান দেয়া হচ্ছে, তাদের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মোটামুটি ডক্টর ইউনূস সাহেব আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছেন, বর্গা দিয়ে দিয়েছেন। সেটা যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে।
সরকারের বয়স হয়নি 6 মাস, এর মধ্যেই আমেরিকাকে নিয়ে যে তেল তেলানো হচ্ছে, বাকি দিনগুলোতে কি হয় সেটা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। তো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ভবিষ্যৎ কি, রক্ষা করবে কে? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগের ফিরে আসা ছাড়া আর কোনো সিঙ্গেল উপায়ও দেখছি না। কারণ জামাত এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এই দেশের স্বাধীনতা চাইবে না কোনোদিন, বা এই দেশের ভালো তারা চাইবে না, বুঝলাম। কিন্তু বিএনপি কি করছে? বিএনপি বলছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। তা কই? আপনাদের অ্যাক্টিভিটি দেখে, বিশেষ করে আমেরিকার প্রসঙ্গে আপনাদের অ্যাক্টিভিটি দেখে তো চরম লেভেলের হতাশা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আপনাদের উপরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের জনগণ কিভাবে আস্থার সাথে ছেড়ে দিবে? কোনো সুযোগ আছে? তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ধরে রাখতে হলে, রক্ষা করতে হলে এই আমেরিকার কুনজর এখান থেকে যদি সরাতে হয়, তাহলে আওয়ামী লীগকেই আসলে কামব্যাক করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন আওয়ামী লীগ কিভাবে কামব্যাক করবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন সে বিষয়ে আওয়ামী লীগ কি ভাবতে হবে, সে ব্যবস্থা আওয়ামী লীগ কি করতে হবে। কারণ শেখ হাসিনারই সেই হাডমটা ছিল, যিনি আমেরিকার চোখে চোখ রেখে বলেছিল যে আমি আমার রাষ্ট্রের বিনিময়ে, আমি আমার ভূমির বিনিময়ে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি আমার সিপোর্ট, আমি সমুদ্র বন্দর বা অন্যান্য সুবিধা আমি আমেরিকাকে দিতে পারবো না। কিন্তু এই ধরনের আমেরিকার সাথে চোখে চোখ রেখে আর কাউকে কোনো কথা বলতে দেখছি না আমরা। আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে কিভাবে কামব্যাক করবে সেটা আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে। আওয়ামী লীগ কি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে কামব্যাক করবে, নাকি আওয়ামী লীগ এই তাদের বিরুদ্ধে যে বিচার ট্রায়াল চলছে সেগুলো ফেস করে কামব্যাক করবে? যেভাবেই কামব্যাক করুক না কেন, আমার আওয়ামী লীগের প্রতি কয়েকটা পরামর্শ। নাম্বার 1, আপনাদেরকে পরিবর্তন হয়ে আসতে হবে, আপনাদেরকে সংশোধন হয়ে আসতে হবে। আপনাদের বিরুদ্ধে যতগুলো অপবাদ, মানে আপনাদের বিরুদ্ধে যত ধরনের নেগেটিভিটি রয়েছে, এগুলোকে আপনাদের ফাইন্ড আউট করতে হবে, এগুলো থেকে সরে আসতে হবে, ক্লিন ইমেজ হয়ে নতুনভাবে আপনাদের আসতে হবে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেটা অনেক ক্ষেত্রে প্রমাণিত যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পরিবার কেন্দ্রিক করে ফেলেছেন, এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। আপনারা ক্ষমতায় আসলে ফ্যাসিবাদী হয়ে ওঠেন, এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। মানুষের ভোটাধিকার হরণ করেন, সেখান থেকে আপনাদেরকে সরে যেতে হবে। মানুষের বাক স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করেন, সেখান থেকে আপনাদেরকে সরে যেতে হবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনাদেরকে নতুনভাবে পুনরুজ্জীবিত হতে হবে, নতুনভাবে এই দেশে ফিরে আসতে হবে। না হলে মনে হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আর কোনো উপায় আসলে নেই। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।